প্রবল তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতি, হিটস্ট্রোকে মারা যাচ্ছে প্রাণীগুলো, ক্ষতির মুখে পোল্ট্রি শিল্প, অসহ্য গরম আর লোডশেডিং এর সঙ্গে বড়ার উপর খাড়ার ঘা, মশার উপদ্রব। অবশেষে দুবাইয়ের হামরিয়া বন্দরের জেটিতে ভিড়ল এমভি আবদুল্লাহ। নাবিকরা সুস্থ আছেন। ময়লা খালাসের পর জাহাজে করে দেশে রওনা দেবেন 23 নাবিক। সুপ্রিয় পানির দাবিতে এবার রাস্তায় নেমে মিছিল। লাইনের পানিতে ময়লা, দুর্গন্ধ, করতে পারছেন না পান, গোসল, গৃহস্থানের কাজকর্ম করা দায়, চরম দুর্ভোগে রাজধানীবাসী। টাকার অভাবে বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা। তীর রক্ষাতেই মনোযোগ পানি উন্নয়ন বোর্ডের, জোড়াতালি দেয়া প্রকল্প শুধু অর্থের অপচয় বলছেন বিশেষজ্ঞরা। এবং রাজধানীর থানাগুলোর সীমানা বিভ্রান্তি, অপরাধ কিংবা দুর্ঘটনা ঘটলে শুরু হয় দায় এড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। দায়িত্ব থেকে বাঁচতেই এই কৌশল বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ভয়াবহ তাপপ্রবাহে শহর, নগর, বন্দরে ওষ্ঠাগত প্রাণ। তীব্র গরমে নাভিশ্বাস শ্রমজীবী মানুষের। হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। তবে সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে হিট অ্যালার্ট থাকবে আরও 3 দিন। এদিকে সোমবার হিটে স্ট্রোকে রাজধানীর ঢাকা, বাগেরহাট, ঝিনাইদহ ও রাজশাহীতে 4 জনের মৃত্যু হয়েছে। বৈশাখের শুরু, তাপমাত্রার পারদ বাড়ছে ক্রমাগত। নগর জুড়ে স্বস্তির লেশ মাত্র নেই। শ্রমজীবী থেকে কর্মজীবী, তীব্র তাপপ্রবাহে সবাই নাজেহাল। সোমবার সকাল থেকেই রাজধানীর আকাশে ছিল কিছুটা মেঘের উপস্থিতি। তাই অন্য দিনের তুলনায় অনেকটা ধীরে ধীরেই বেড়েছে তাপমাত্রা। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য ভুগিয়েছে ঘর থেকে বের হওয়া মানুষদের। গরম তো প্রচুর, গাড়ি চালার খুব সমস্যা হয়ে যাচ্ছে। গরমের জন্য রিক্সা চালাতে পারতেছি না, খুব ক্লান্ত হয়ে যায়। প্রস্রাব করে জ্বালা পড়া শুরু করে দেয়, আর শরীর মানে ওই ধুলামেলাতে চুলকানির মতো হয়ে গেছে। অসহনীয় তাপে রাজধানীর সব হাসপাতালেই বেড়েছে রোগীর আনাগোনা। শুধু ছোট শিশুরাই নয়, প্রাপ্তবয়স্কদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। গরমের কারণে প্রচুর শরীর দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার কারণে অফিসে আসতে পারি না ঠিক মতো। জ্বর, ঠান্ডা, পাতলা পায়খানা কাল থেকে একই। এমন জ্বর ওরে, মাথা মুথা সব ব্যথা করে। সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিসও। হিট অ্যালার্ট বাড়িয়েছে আরও 3 দিন। কিছুটা মেঘ আছে আকাশে এবং তার সাথে একটু বাতাসও রয়েছে। এই কারণে হয়তো আপনার আজকের তাপমাত্রা হয়তো কিছুটা কমতে পারে, তবে উল্লেখযোগ্য ওইভাবে কমবে না। 8 থেকে 10 দিনের মধ্যে লঘুচাপ ও নিম্নচাপের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরম, এর মধ্যে ঘরের বাইরে বের হওয়াটাই দায়। তাই চিকিৎসকরা বলছেন এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাইরে বের না হয়। আর যদি বের হতেই হয় তবে তাকে অবশ্যই পরিধান করতে হবে পাতলা এবং সুতি কাপড়। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ তাপপ্রবাহে বাড়ছে হিটস্ট্রোকের ঝুঁকি। শিশু, বয়স্ক আর প্রতিবন্ধীদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বলেন, রোদ থেকে বাঁচতে ব্যবস্থা না নিলে হতে পারে বিপদ। এদিকে সচেতনতার পাশাপাশি কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বিশেষ প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলছে তীব্র দাবদাহ। শহর, নগর, গ্রাম সবখানেই যেন ওষ্ঠাগত প্রাণ। বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চলে তাপমাত্রা 37 ডিগ্রি অতিক্রম করলেই তা ঝুঁকিতে ফেলে সাধারণ মানুষকে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আর বাইরে কাজ করা মানুষ থাকেন হিট স্ট্রোকের ঝুঁকিতে। অথচ কদিন ধরেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে 38 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবার আসা যাক এমন পরিস্থিতিতে ঝুঁকিতে আছেন কারা। চিকিৎসকরা বলছেন সবথেকে বেশি অনিরাপদ শিশু ও বয়স্ক জনগোষ্ঠী। তবে যাদের ওবিসিটি আছে, যারা মানসিকভাবে পিছিয়ে অর্থাৎ নিজেদের সমস্যার কথা খুলে বলতে পারেন না, আর যারা নিয়মিত মদ পান করেন, তাদের বেলায় থাকতে হবে বাড়তি সতর্ক। সেক্ষেত্রে প্রচুর ঘাম হলে, শরীর নিস্তেজ হয়ে গেলে, জ্ঞান হারালে কিংবা হঠাৎ রক্তচাপ কমে আসলে বুঝতে হবে হিট স্ট্রোকের লক্ষণ। ঘামবে অনেক এবং ডেফিনেটলি সে কোনো রোদের জায়গায় বা হিটের জায়গায় আছে।
তার সাথে আসলে পানির শূন্যতাও কমে আসবে এবং এই দিয়েই বুঝবো। তারপরে সে অবসন্নতার মতো হয়ে যাবে এবং সে অজ্ঞানের মতো পড়েও যেতে পারে, তার আগে তার খুব দুর্বলতা থাকবে। রাতারাতি মুক্তি মিলছে না এমন পরিস্থিতি থেকে, থাকতে হবে সতর্ক। যারা ঝুঁকিতে আছেন তাদের দিকে বিশেষ নজর দিতে হবে, প্রচুর পানি পান করতে হবে, যতটা সম্ভব বাইরে বের না হওয়া, গাছ কিংবা শেডের নিচে থাকার চেষ্টা, খোলা আকাশের নিচে থাকলে হেড অথবা ঢিলে ঢালা সুতি কাপড় পরতে হবে। বড় কায়িক পরিশ্রম করে এই কাজগুলো যখন সন্ধ্যা হবে বা রাতে হবে পারলে সেগুলাই করতে হবে। যখন রোদের তাপ বেশি থাকে তারা পারতপক্ষে বাইরে বের হবেই না। প্রতিটা হাসপাতালেই আমাদের প্রয়োজনীয় খাবার স্যালাইন এবং যে প্রাথমিক পরিচর্যা, হিট স্ট্রোক এবং হিট ক্র্যাম্প যাদের হবে তাদেরকে ব্যবস্থাপনার জন্য নির্দেশনা দেওয়া আছে। চলতি বছর বিশ্বের সবথেকে উষ্ণতম বছর হতে পারে বলেও শঙ্কা আবহাওয়াবিদদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে চলমান তাপপ্রবাহের প্রভাব পড়েছে পোলট্রি খাতেও। গরমের কারণে হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। পানি ছিটানো সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরও ঠেকানো যাচ্ছে না মৃত্যু। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। নারায়ণগঞ্জ ঘুরে ফরহাদুর রহমানের রিপোর্ট। সপ্তাহখানেক ধরে দেশে বইছে তীব্র তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন, অসহনীয় গরমের প্রভাব পড়েছে পোলট্রি খাতেও। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পোলট্রি ব্যবসায়ী মেহেদি হাসান গত কয়েকদিনের গরমে তার খামারে প্রতিদিন গড়ে মারা গেছে 50 থেকে 60টি মুরগি। একই অবস্থা এলাকার আরেক ব্যবসায়ী সেলিমের খামারেও। তাপমাত্রার প্রভাব পড়েছে মাংস ও ডিম উৎপাদনেও। লাস্ট টিপে আমার প্রায় 40,000 টাকার মতো লস হয়েছে। এই টিপে এখনো হিসাব মানে যেহেতু বিক্রি করি না, হিসাব করতে পারবো না। চালের উপরে পানির ঝর্ণা দিয়েও রাখতে পারতেছি না, মুরগি দৈনিক নষ্ট হচ্ছে। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের তথ্য বলছে সারা দেশে বর্তমানে প্রায় 80,000-এর বেশি পোলট্রি খামার রয়েছে, যার প্রতিটিতে পড়ছে চলমান তাপপ্রবাহের বিরূপ প্রভাব। তাপমাত্রা কমাতে ঘরের চালে পানি ছিটানো সহ নানা উদ্যোগেও ঠেকানো যাচ্ছে না মুরগির মৃত্যু। লেবুর শরবত খাওয়াই, চিনি খাওয়াই, আরো কত কিছু মেডিসিন খাওয়াই, কিন্তু মুরগির সময় মতো রাখা যাইতেছে না। 270টা মতন মুরগি মারা গেছে। আমি 20 দিন পালার পরে মুরগি বেঁচে দিয়েছি। একসাথে আমার প্রায় 300 মুরগা মারা গেছে। চলমান তাপপ্রবাহের কারণে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন আশঙ্কা করছে সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে অন্তত 20,000 খামার। আমরা টিকতে পারতেছি না, অতিরিক্ত গরমে আমাদের পর্যাপ্ত মুরগি হেডস্ট্রোক করে মারা যাচ্ছে। 1000 মুরগিতে 200 থেকে 250 মুরগি মারা যাচ্ছে। তার মানে আমার উৎপাদন খরচটা অনেকটাই বেড়ে যাবে এবং মুরগির দামটাও স্বাভাবিক পর্যায়ের সামনে সংকট সৃষ্টি হতে পারে। সংকট মোকাবেলায় সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তার দাবি খামারিদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। অসহ্য গরম আর লোডশেডিংয়ের পাশাপাশি রংপুর নগরীর বাসিন্দাদের এখন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে মশার যন্ত্রণা। কিন্তু মশক নিধনে এখনও কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি সিটি কর্পোরেশন। অতিষ্ঠ নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের উদাসীনতা আর নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া শ্যামাসুন্দরী খাল সংস্কার না করার কারণেই ডেঙ্গিসহ মশাবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। রেদওয়ান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। রংপুর নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া 12 কিলোমিটার দীর্ঘ শ্যামাসুন্দরী খাল সংস্কারের অভাবে এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। মশার কামড়ে ম্যালেরিয়ায় মায়ের মৃত্যুতে 1890 সালে জনকীবল্লভ সেন খনন করেছিল এই শ্যামাসুন্দরী। তবে এই খালটি এখন এডিস সহ নানা ধরনের মশার প্রজননের উর্বর ভূমি। আর মশার যন্ত্রণা থেকে রেহাই পেতে 2 মাসের শিশুসহ 3 মেয়েকে নিয়ে দিনের বেলা কয়েল ও মশারি খাটিয়ে রেখেছেন রংপুর নগরীর 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিপি বানু। একই অবস্থা নগরীতে বসবাসকারী অন্য বাসিন্দাদেরও। মশার যেখানে কামড় দিচ্ছে ওইখানে ঘা হয়ে যাচ্ছে, এত মশার উপদ্রব। আমরা চাই যে মশাটা যাতে দূর হয়ে যায়। এখানে খুব মশা, এখানে আমরা মশারির ভিতরে পড়তে বসি, বাইরে পড়তে বসতে পারি না, খেলতেও পারি না। 4টা বাজলে বাড়িতে থাকা যায় না, একবার মশা যেমন মাছির মতো ছায়া ধরে। আমাদের এইখানে কতগুলো ফ্যামিলি থাকে, সবাই মশার উপদ্রবে বাঁচা যায় না, দিনের বেলাও মশা। সচ্ছল পানি ছিল, আমরা এখানে এই পুল থেকে ড্রাইভ করে গোসল করতাম। এখন এখানে একটা অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং এটাকে মানুষ দখল করিয়া আশেপাশে যে বাড়িঘরগুলো হয়েছে এবং এখান থেকে মশার সৃষ্টি হচ্ছে। আমাদের যে মেয়র মহোদয় সাহেব আছেন, আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব, আপনি একটু আসেন, একটু শ্যামাসুন্দরীটার পাশ দিয়ে একটু হাঁটেন, একটু দেখেন
কি অবস্থাটা এই শ্যামাসুন্দরী খালের। তবে সিটি মেয়রের দাবি শ্যামাসুন্দরী ধ্বংসের দায় নগরবাসীর, আর সপ্তাহখানেকের মধ্যে শুরু করবেন মশক নিধন কার্যক্রম। শ্যামাসুন্দরী ক্যানেলটা হচ্ছে একটা মানে মশার অভয়ারণ্য। নাগরিক কিছু দায়িত্ব আছে, সে দায়িত্বটা কিন্তু আমরা করতেছি না। তুমি শ্যামাসুন্দরীর দুই ধারের বাড়ি দেখবা সমস্ত ল্যাট্রিনের লাইন শ্যামাসুন্দরীতে লাগানো। তো কোনো দিন একটা তুমি ক্যানেলের ধার দিয়ে যাবা, দুর্গন্ধে তোমার ক্যানেলের পানি যে দুর্গন্ধ এটা তোমার নাকে আসবেই। শ্যামাসুন্দরী সংস্কারে 2012 সালে 24 কোটি 80 লাখ এবং এর আগে 2008-09 আরও 12 কোটি টাকা ব্যয় করা হলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মহান আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সোমবার বিকেল 3টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বহরপুর ইউনিয়নের মৃধার বটতলা সংলগ্ন ঈদগাহ মাঠে ইস্তিসকার নামাজ আদায় করা হয়। বিশেষের নামাজে 3 শতাধিক মুসল্লি অংশ নেন। মহান আল্লাহর কাছে মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা। এতগুলো মানুষ, আল্লাহ আপনার বান্দা, হয়তো নাফরমানি আমরা করি, আমরা গুনাহ করি মাওলা, আল্লাহ তাআলা এই ঘোরতর রোদের মধ্যে আল্লাহ। এদিকে বৃষ্টির আশায় কুষ্টিয়াতেও ইস্তিসকার নামাজ আদায় করেছেন গ্রামবাসী। কুমারখালী উপজেলার বল্লভপুর গ্রামের খরিলার বিলে খোলা আকাশের নিচে নামাজে অংশ নেয় শিশু বৃদ্ধ সহ 2 শতাধিক মুসল্লি। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন রসুলপুর মাদ্রাসার হেফজখানার শিক্ষক মাওলানা মুফতি নাসির উদ্দিন আল ফরিদ। এছাড়া দাবদাহ থেকে মুক্তি পেতে ও রহমতের বৃষ্টির জন্য পটুয়াখালীর রাঙাবালিতে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মসজিদে নূর জামে মসজিদ মাঠে নামাজে অংশ নেন স্থানীয়রা। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা কারি মুহাম্মদ আল আমিন ইউনুস। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। তপ্ত রোদে পুড়ছে ক্ষেতের ফসল, ধান ফল সহ ব্যাপক ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলের। এমনকি গরমে রেণু পোনা উৎপাদনও প্রায় বন্ধের পথে। ক্ষতির মুখে কৃষক ও মৎস্য চাষিরা। প্রখর রোদকে সঙ্গী করেই শুরু হয় সকাল। বেলা গড়ার সঙ্গে সঙ্গেই তপ্ত হয় সূর্য, পুড়ে ফসলের মাঠও। 15 দিন পরই নওগাঁয় বোরো ধান কাটার মৌসুম শুরু। তার আগেই খরতাপে ধানে দেখা দিয়েছে চিটা রোগ। পানির স্তর নেমে যাওয়ায় ঠিকমতো সেচও দেওয়া যাচ্ছে না। এতে তাপপ্রবাহে ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষকেরা। ধানের ভেদ পানি থাকতেছে না, মাটি শুকিয়ে যাচ্ছে, মেশিনওয়ালারা পানি দিতে পারছে না। পানির প্রচণ্ড সংকট, মাঠ একবারে ফাটে চৌচির হয়ে গেছে। খরতাপে দিনাজপুরের অধিকাংশ বাগানে লিচুর শতকরা 25% ক্ষতি হয়েছে। লিচুর গুটি ঝরে পড়ছে। পানি ছিটিয়ে কোনো রকমে গাছে লিচু টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা বাগান মালিকদের। বাগানের মুকুল জ্বলে যাচ্ছে, কড়া জ্বলে যাচ্ছে। এখন শেষ পর্যন্ত কি হবে আল্লাহই ভালো জানে। পানি দিচ্ছি, বাগানে বীজ দিচ্ছি, এমনিতে ফলন কম। এবার অন্যান্য ফসলের জমিরও একই অবস্থা। বারবার জমিতে সেচ দিয়েও কোনো সুফল মিলছে না। অন্যদিকে চরম বিপর্যয় নেমে এসেছে রেণুপোনা ও মাছ উৎপাদনেও। বৃষ্টির অভাব আর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানিশূন্য পুকুরগুলো। সামান্য পানিতে রেণু ও পোনা দিলে তা গরমে মারা যাচ্ছে। এতে লোকসানের মুখে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। এই সময় প্রচুর সিজনে মাছ বেচা কেনা করি, এই গরমের কারণে আমরা মাছ বেচতে পারছি না। ফাইটে খোরা হয়ে যাচ্ছে, কিভাবে আমরা উৎপাদন করবো? মাছ পাঠাচ্ছি, মাছ যাইতে যাইতে গরমে মরে যাচ্ছে। হ্যাচারি মালিক সমিতির দেওয়া তথ্য মতে যশোরের 36টি হ্যাচারিতে বছরে 1.5 লাখ কেজি রেণু উৎপাদন হয়, কিন্তু বর্তমানে খা করছে হ্যাচারিগুলো। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে কয়েকদিনের টানা খরতাপের পর অবশেষে হবিগঞ্জে বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ফিরেছে স্বস্তি। সোমবার বিকেল 5:30টার দিকে শহরে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয়। এতে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবনে অনেকটা স্বস্তি ফিরে আসে। প্রায় 30 মিনিটে বৃষ্টিপাতে তাপমাত্রা অনেকটা কমে আসে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের সামগ্রিক উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধে অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তনে অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব। সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ক আন্তর্জাতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানামুখী হুমকিতে প্রাণ প্রকৃতি, প্রতিনিয়ত বাড়ছে উষ্ণতা আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা আর নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে 2013 সাল থেকে বিভিন্ন দেশে আয়োজন হয়ে আসছে জাতিসংঘের জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো। এবার নবম আসর বসল ঢাকায়। সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাপ এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন 104টি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান 0.48% কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের এর বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। যুদ্ধের অস্ত্র কেনার পরিবর্তে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করতে ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। উন্নত দেশসমূহ ব্যাপক কার্বন নিঃসরণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা তাদের এটা নৈতিক দায়িত্ব। সম্মেলনে জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিকভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণে 6 দফা প্রস্তাবনা তুলে ধরেন সরকার প্রধান। প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের নানামুখী পদক্ষেপে তুলে ধরেন প্রধানমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 2 দিনের রাষ্ট্রীয় সফরে এখন ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার বিকেলে একটি বিশেষ ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে লাল গালিচায় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয় তাকে। মঙ্গলবার দিনভর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বিকেলে তিনি দোহায় ফিরে যাবেন। বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর এভাবেই কাতারের আমিরকে বহনকারী বিমানটিকে এয়ারফোর্সের যুদ্ধবিমান এসকর্ট মহড়ায় পথ দেখিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করায়। সোমবার বিকেল 5টায় দেশটির রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 2 দশকের বেশি সময় পর দেশটির শীর্ষ নেতৃত্ব এলেন বাংলাদেশে। বিমানবন্দরে এই অতিথিকে লাল গালিচায় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর জাতীয় সঙ্গীত বাজিয়ে 3 বাহিনীর চৌকস সদস্যরা সশস্ত্র সালাম জানান আমির হামাদ আল থানিকে। ধীর পায়ে হেঁটে কাতারের এই রাষ্ট্রীয় অতিথি পরিদর্শন করেন 3 বাহিনীর গার্ড। পরে উপস্থিত সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে পরিচয় পর্ব শুরু হয়। লাল গালিচায় হেঁটে প্রেজেন্টেশন লাইনে আমির হামাদ আল থানির সঙ্গে পরিচিত হন সরকারের প্রতিনিধিরা। এরপর আমিরকে বিদায় জানানো হয় বিমানবন্দর থেকে। হোটেল লা মেরিডিয়ানেই অবস্থান করবেন আমির হামাদ আল থানি। মঙ্গলবার দিনভর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বিকেলেই তিনি দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী কাতার। এছাড়া বন্দর করিডোর তৈরি সহ পণ্য পরিবহন নিয়েও বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। গতকাল সন্ধ্যায় কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রীর নেতৃত্বে দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হোটেলে বৈঠকে বসেন কাতার বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে ঢাকার বাণিজ্য দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আর দোহার নেতৃত্বে ছিলেন কাতারের বাণিজ্য শিল্পমন্ত্রী শেখ মোহাম্মদ বিন হামাদ আল থানি। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সালমান এফ রহমান জানান, মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ করতে ঢাকার দেয়া প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অর্থনীতি দেশ কাতার। বাণিজ্য প্রতিমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছেন যেটাতে তারা খুবই ইন্টারেস্ট দেখিয়েছে। সেটা হলো যে আমরা একটা ফ্রি ট্রেডের এগ্রিমেন্ট করতে চাই কাতারের সাথে। ভৌগোলিক অবস্থান বিবেচনায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বন্দর করিডোর হিসেবেও ভাবছে বন্ধুপ্রতিম দেশটি। তারা ট্রেডিং করিডোর গুলি দেখতেছে, তো তারা বলতেছে যে হ্যাঁ আমরা তোমাদের বন্দরটা সম্বন্ধে আমরা একটু বুঝতে চাই, তারপর আমরা কিন্তু ট্রেডিং করিডোর যদি আমরা ক্রিয়েট করতে পারি, মানে ট্রেডিং করিডোর করে আমাদের বন্দরের সাথে তাদের বন্দরের সাথে একটা কানেক্টিভিটি করে যদি একটা ট্রেডিং করিডোর তৈরি করা যায়। তবে বৈঠকে জ্বালানি তেল আমদানি নিয়ে কোনো আলোচনা হয়নি। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে দুদেশের আগ্রহ রয়েছে কমোডিটি এক্সচেঞ্জ ও ইসলামিক শরিয়া ভিত্তিক বন্ড সুকুক নিয়ে বড় পরিসরে কাজ করার। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। 6 দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় সফরে দেশটির সঙ্গে একটি চুক্তি ও 3টি সমঝোতা স্মারক সই হবে। সোমবার সকালে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের সেনা ও সীমান্ত রক্ষীদের ফেরত পাঠানো হবে 25 এপ্রিল। ওই দিনই ফিরবেন মিয়ানমারে কারাভোগ করা 153 বাংলাদেশি। 7 জানুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর হচ্ছে থাইল্যান্ডে। 24 থেকে 29 এপ্রিল 6 দিনের এই সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউনেস্কাপের 80তম অধিবেশনে অংশ নেবেন শেখ হাসিনা। সোমবার মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, থাইল্যান্ডের সঙ্গে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট সই হবে। পাসপোর্টধারীদের জন্য ভিসা বাতিল সংক্রান্ত চুক্তি, জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনাদের ফেরত পাঠানোর তারিখ পিছিয়ে 25 এপ্রিল ঠিক করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। 144 জন বাংলাদেশি নাগরিক মিয়ানমারে নানাভাবে আটকা পড়েছিল, অনেকে বন্দীও ছিল, তাদেরকে নিয়ে আসবে মিয়ানমারের জাহাজ 24 এপ্রিল অর্থাৎ পরশু দিন, এবং 25 এপ্রিল মিয়ানমারের বিজিপি সদস্যদের নিয়ে তারা নিয়ে যাবে। জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া এমভি আব্দুল্লাহ জাহাজ দুবাই পৌঁছেছে এবং 23 নাবিক সুস্থ আছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তো নানা বিষয় নিয়ে আলোচনা হবে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে নোঙর করেছে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। 15 সদস্যের প্রতিনিধি দলে আছেন KSRM গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান আরাফাত। শিবলিয়াল সাদিক জানাচ্ছেন বিস্তারিত। অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। এ যেন নতুন এক জীবন ফিরে পেলেন সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তিপ্রাপ্ত নাবিকরা। 21 এপ্রিল দুপুর 2:30টায় সংযুক্ত আরব আমিরাতের শারজার হামরিয়া পোর্টের বহিনঙ্গরে এসে পৌঁছায় এমভি আব্দুল্লাহ। সোমবার স্থানীয় সময় সকালে চট্টগ্রাম থেকে মালিক পক্ষ দুবাই পৌঁছালে জাহাজটিকে আনুষ্ঠানিক বরণের কার্যক্রম শুরু হয়। একই দিন জাহাজটিকে জেটিতে নিয়ে আসার ব্যবস্থা করেন তারা। সংবাদ সম্মেলনের পর ফিরে আসা নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করেন স্থানীয় বাংলাদেশ মিশন কর্মকর্তা ও মালিক পক্ষ। এই সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ প্রায় 32 দিন তারা হোস্টেজ অবস্থায় ছিল। এই যে একটি ট্রমাটাইজড সিচুয়েশন, তারপর এই মুক্তি পাওয়ার পর থেকে তারা সম্পূর্ণভাবে ওকে আছে। এই সময় জিম্মি দশায় ঘটে যাওয়া নানা ঘটনার বর্ণনা দেন জাহাজটির নাবিকরা। আমাদেরকে অতি অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছেন, সেজন্য আমি সবার কাছে নাবিকের সঙ্গে সাক্ষাতের পর মিশন কর্মকর্তারা জানান সম্পূর্ণ সুস্থ রয়েছেন তারা, চাঙ্গা রয়েছে মনোবল। এদিকে মালিক পক্ষ জানায় তাদের সুবিধার্থে রয়েছেন একজন চিকিৎসক, পাশাপাশি প্রতিনিয়তই যোগাযোগ হচ্ছে পরিবার পরিজনের সঙ্গে।
আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, নাবিকদের সার্বিক সহায়তা করতে মিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদের নাবিকরা তারা মুক্তি পেয়েছে এবং জাহাজ অক্ষত অবস্থায় তারা এখানে ভিড়ছে। মালিক পক্ষ জানান ৬৫,০০০ টন কয়লা রয়েছে জাহাজটিতে, যা খালাস করতে ৫ থেকে ৬ দিন সময় প্রয়োজন। কয়লা খালাসের পর এমভি আব্দুল্লাহ জাহাজে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন ২৩ নাবিক। সুপেয় পানির অভাবে রীতিমতো রাস্তায় নেমে মিছিল করছেন নগরবাসী। লাইনের পানিতে করতে পারছেন না গোসল, পারছেন না গৃহস্থালির কাজকর্ম করতেও, আর খাবারের চিন্তা তো করাই দায়। এমন সংকটে বাড়ছে শিশুসহ সব বয়সী মানুষের রোগ ব্যাধি। স্থানীয়দের দাবি, বারবার অভিযোগ করেও মিলছে না সমাধান। তবে এবার নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে সমাধানের আশ্বাস দিলেন কর্তৃপক্ষ। শাহ নেওয়াজ সোহাগের ক্যামেরায় মনির হোসাইনের রিপোর্ট। কলস, বোতল কিংবা বালতি, যার যা আছে তাই নিয়ে ছুটছেন। গন্তব্য পানির পাম্প। দীর্ঘ পথ আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে করতে হয় পানির জন্য যুদ্ধ। রাজধানীর ত্রিমোহনী এলাকার এটি প্রতিদিনের চিত্র। এলাকায় ৩টি পানির পাম্প থাকলেও ২টি থেকে আসে ময়লা পানি। ভরসা কেবল একটি, তাই এর সামনে পানি সংগ্রহে প্রতিনিয়ত চলে এই যুদ্ধ। পানির অপর নাম জীবন হলেও এই এলাকার মানুষের জন্য পানি বিভিন্ন রকমের রোগের কারণ। এখানকার মানুষ অনেকেই হয়তো ভুলতে বসেছেন পানির আসল রং কিংবা স্বাদ। তীব্র পানির সংকট আর সুপেয় পানির অভাবে একদিকে যেমন বাড়ছে রোগবালাই, অপরদিকে এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহের ভোগান্তি। ঠিক কিভাবে মিলবে এই সমস্যার সমাধান, তার কোনো নেই সহজ উত্তর। ভোগান্তির গল্প এখানেই শেষ নয়। সংগ্রহ করা এই পানি দিয়েই চলে গোসল, খাওয়া, রান্না বান্না সহ সব কাজ। এমনকি পানি খেতেও হয় হিসেব করে। এত তো পানি লাগে সংসারের মধ্যে, এই টানা হিসা করতে করতে আমরা কিছু পানি খাই, কিছু না খাই, কমায় কমায় খাই। পানি কি কমায় খাওয়ানোর জিনিস? প্রথম যখন এই পাম্প ছাড়ছে তখন ভাত রাঁধছে, আমরা তো জানি না, ভাত একটা কয়লার মতো কালো হয়েছে, খাইতে পারিনি। আঙ্গর কি এই পানি খাওয়াই মারবো নাকি বালা করে আঙ্গরে দিব? আমরা এই পানি খাই আমগর মরণের দশা। নল থেকে পড়া পানি দেখে বোঝা দায় পানি না অন্য কিছু। এই ময়লা পানি যেমন খাওয়ার অনুপযোগী, তেমনি রান্নার কাজেও ব্যবহার করা যায় না। এমনকি খেলেই হয় নানান রোগ। বারবার অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান। আমরা পানি খাইতে পারি না, চুলকায়, এই যে শৈল গোটা হয়ে গেছে। ঠিকই বিল দিতেছে, অনেক অভিযোগ করতেছি, কিন্তু আমাদের অভিযোগ কোনো কাজে লাগতেছে না। যদিও ভিন্ন সুর কর্তৃপক্ষের। আশ্বাস ১৫ থেকে ২০ দিনের মধ্যেই পানির ভোগান্তি কমবে এই এলাকার মানুষের। এই প্রবলেমটা আমি জানি, দেখেন আয়রন ওয়াল প্ল্যান্ট বসানোর জন্য অলরেডি কাজ চলতেছে। কতদিনের মধ্যে সমাধান হতে পারে? এটা তো নাকি দীর্ঘদিনের সমস্যা বলছেন। আয়রনটা দীর্ঘদিনের সমস্যা। আমরা প্ল্যান্টের কাজ অলরেডি চলতেছে, ভেসেলগুলো রেডি হচ্ছে, হয়তো আমাদের ১৫-২০ দিনের ভিতরে ইনশাআল্লাহ বসে যাবে। ত্রিমোহনী এলাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ ভুগছেন সুপেয় পানির সংকটে। গরম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ভোগান্তি বাড়ার আশঙ্কা নগরবাসীর। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আপাতত বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা, যার অন্যতম কারণ চীনের শক্ত শর্ত এবং নিজস্ব বিনিয়োগের সক্ষমতার অভাব। অথচ তিস্তার ২ তীর রক্ষায় বিপুল অর্থ ব্যয়ে আবারও একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অধিকার কর্মীরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে জোড়াতালি দেয়া যে কোনো প্রকল্পই হবে সরকারের অর্থের অপচয়। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ভারতের সিকিম থেকে নেমে আসা তিস্তা এখন পানির অভাবে পরিণত হয়েছে শাখা নদীতে। অথচ এই নদীর উপর ভর করেই জীবনযাপনের রসদ যোগান উত্তরের কোটি মানুষ। পরিচর্যার অভাবে নানা দিকে গতি পরিবর্তন করে এখন অনেকটাই দিশেহারা উত্তরের এই জীবনরেখা। বর্ষায় প্লাবন আর ভাঙ্গনের তাণ্ডবে নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম, আর শুষ্ক মৌসুমে পানির অভাবে ধুধু বালুময় প্রান্তর। অথচ ভারতের সঙ্গে তিস্তা চুক্তিতে বলা ছিল নদীর ৩৬% পানি পাবে বাংলাদেশ, আর ভারতের হিস্সা ৩৯%। বাকি 25% পানি সংরক্ষিত থাকবে। কিন্তু বর্ষা বাদে বছরের বাকি সময় 10%-এর বেশি পানি পাওয়া যায় না। জাতিসংঘের তত্ত্বাবধানে পানি নীতি কনভেনশন কিংবা পানি নীতিমালা যেই আছে, অথবা আরও অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, আমরা যদি একটা অভিযোগ দায়ের করি তাহলে আমরা আমাদের এই নদীর পানির ন্যায্য হিস্সা আমরা পাবো।
তিস্তা নির্ভর কোটি মানুষের জীবন জীবিকা যখন হুমকিতে, তখন আশার আলো জাগানিয়া হয়ে আসে তিস্তা মহাপরিকল্পনা। আমাদের তিস্তা মহাপরিকল্পনা, সেটাও আমরা বাস্তবায়ন করব। প্রতি বছর তিস্তায় যে বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে, সেটি মোকাবেলায় দীর্ঘ সময় ধরে দাবি ছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের, যার প্রতিশ্রুতিও মিলেছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, আপাতত টাকার অভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। যদিও নদীর তীর রক্ষায় আবারও নতুন একটি প্রকল্পে মোটা টাকা খরচ করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তীব্র ভাঙ্গন প্রতিরোধ করা যায়, এজন্য আমরা আরেকটা স্টাডি করতেছি। সেই স্টাডির মধ্যে আমরা তীর প্রতিরক্ষা কাজ করে আমরা সাময়িকভাবে সম্পদ রক্ষা করা, মানুষের ঘরবাড়ি রক্ষা করার একটা পরিকল্পনা হাতে নেব। নদী অধিকার কর্মীরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে অন্য যে কোনো প্রকল্পই হবে জোড়াতালি, যা কোনো কাজেই আসবে না। আমাদের কথাটা হচ্ছে যে মূল কনসেপশনকে, মূল কন্টেন্টকে বাদ দিয়ে মহাপরিকল্পনা যদি আলাদাভাবে করা হয়, তাহলে মূল কন্টেন্ট কিন্তু ব্যাহত হবে, এটা টাকার অপচয়ই হবে। বিশাল জনগোষ্ঠীর টেকসই সমাধানের পাশাপাশি উত্তরাঞ্চলকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলছেন গবেষকরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। অব্যাহতি পাওয়ার পরদিনই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপি আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে এক হাত নিলেন আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। শুধু সমালোচনায় নয়, কায়সার কামালের ব্যক্তিগত নানা ইস্যু সামনে এনেছেন তিনি। আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন বলেন, কায়সার কামাল আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছেন। ভাঙনের মুখে বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অব্যাহতি পাওয়ার পরদিনই ফোরামের মহাসচিব ও বিএনপি আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে এক হাত নিলেন আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সোমবার আইনজীবী সমিতির ১ নম্বর হলরুমে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন বলেন, দলের আইন সম্পাদক কায়সার কামাল আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছে। খোকনের দাবি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেন তিনি। তার নির্দেশেই বসেন আইনজীবী সমিতির সভাপতির চেয়ারে। তারেক রহমান আমাদের নামিয়েছে নির্বাচনে, জনাব তারেক রহমান, উনি তো কিছু বলেনি। কার সঙ্গে আঘাত করে চেয়েছিল যে সমগ্র প্রশ্ন আওয়ামী লীগের দিয়ে আমরা ওয়াকওয়াত দিয়ে দেওয়া। শুধু সমালোচনা করেই ক্ষান্ত হননি খোকন। এদিন কায়সার কামালের অতীতের ব্যক্তিগত নানা ইস্যু সামনে এনেছেন তিনি। সে হলো একটা কুলাঙ্গার, একজন স্ত্রীকে সঙ্গে পরকীয়া প্রেম করত, এত নৈতিক স্খলন, সেগুলো কিভাবে নেতা হয়? সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবার নির্বাচন ঘিরে বিভক্ত হয়ে পড়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। নির্বাচনে 14টি পদের মধ্যে সভাপতি সহ মাত্র 4টি পদে জয় পায় তারা। ভোটে অনিয়মের অভিযোগ এনে বিজয়ী 4 জনকে দায়িত্ব না নিতে চিঠি দেয় আইনজীবী ফোরাম। ফোরামের এই সিদ্ধান্ত অমান্য করে 4 এপ্রিল সভাপতির দায়িত্ব নেন খোকন। দলের সিদ্ধান্ত লঙ্ঘন করায় রোববার ফোরামের সিনিয়র সহ সভাপতি পদ থেকে খোকনকে অব্যাহতি দেয়া হয়। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সিদ্ধান্ত নেয়ার 4 দিন পর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামার কথা জানালো দুদক। সংস্থাটির সচিব জানান, বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টের রিট এবং দুদকে আবেদন করেন 2 আইনজীবী। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল 1 মাস ধরে আলোচনায়। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত 31শে মার্চ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। 2 দিন পর বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরও একটি খবর প্রকাশ করে পত্রিকাটি। সাবেক আইজিপিকে জড়িয়ে এমন খবরে আলোচনা সমালোচনা হলেও নিশ্চুপ ছিল দুর্নীতি দমন কমিশন। বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে রোববার দুদককে চিঠি দেয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সাবেক আইজিপি ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধান চেয়ে সোমবার সকালে উচ্চ আদালতে রিটও করেন এক আইনজীবী। এমন প্রেক্ষাপটে সোমবার দুপুরে অনেকটা তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন ডাকে দুদক। এতে বলা হয়, গণমাধ্যমের রিপোর্ট দেখে গত 18 এপ্রিলই বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এক উপপরিচালকের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি কমিটি। তাহলে 5 দিন কেন নিশ্চুপ ছিল দুদক? ঈদুল ফিতর একটি ছুটি ছিল এবং আমাদের মাননীয় 2 জন কমিশনার দেশের বাইরে ছিলেন তখন।
আমাদের নিয়মিত কমিশন সভায় যখন 3 জন সদস্য মিলে কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 18 এপ্রিল। দুদক সচিব জানান, গণমাধ্যমের রিপোর্টের উপর ভিত্তি করে চলবে অনুসন্ধান। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতির অভিযোগ অসত্য, কাল্পনিক বলে দাবি করেন পুলিশের সাবেক এই প্রভাবশালী কর্মকর্তা। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। রাস্তার চারদিকে 4 থানার সীমান্ত। অপরাধ কিংবা দুর্ঘটনা ঘটলে যেন কেউ কারো নয়। শুরু হয় দায় এড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। আবার সবচেয়ে কাছের থানা থেকে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড। কিন্তু সীমানার বাইরে থাকায় যেন সেখানে যেতে মানা। খোদ রাজধানীর থানাগুলোর মধ্যেই সীমান্ত নিয়ে রয়েছে এমন বিভ্রান্তি। ডিএমপি বলছে অতিরিক্ত দায়িত্ব এড়াতে এমন আচরণ থানাগুলোর। বিশেষজ্ঞরা বলছেন এভাবে চললে পুলিশ বাহিনী থেকে মুখ ফিরিয়ে নেবে সাধারণ মানুষ। নিবিড় সাহার রিপোর্টে বিস্তারিত। রাজধানীর আদাবর থানার ঠিক বিপরীত পাশে আমার অবস্থান থাকলেও অবাক করার মতো বিষয়, আমি দাঁড়িয়ে আছি রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায়। অর্থাৎ ঠিক কয়েক কদম পিছিয়ে আসলে আমি আবারও চলে আসলাম রাজধানীর আদাবর থানা এলাকায়। আমার সামনের রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে কিংবা অপরাধ সংগঠিত হয়, সেক্ষেত্রে এর দায় চলে যাবে মোহাম্মদপুর থানার ওপর, যদিও এটি আদাবর থানার সামনের ঘটনা। রাজধানীর 50টি থানার অধিকাংশেরই রয়েছে সীমানা বিভ্রান্তি। এই যেমন একই জায়গায় একাধিক থানার সীমান্ত হয়, অপরাধ ঘটলেই এক থানা দায় চাপায় আরেকটির ওপর। কারওয়ান বাজার সিগন্যালের চারপাশে কলাবাগান, তেজগাঁও, হাতিরঝিল ও শাহবাগ থানার সীমানা। আবার ধানমন্ডি ও পান্থপথের সংযোগস্থলে রয়েছে কলাবাগান, শেরেবাংলা নগর ও ধানমন্ডি থানার শেষ এলাকা। আর মগবাজার থেকে মালিবাগের আগ পর্যন্ত রাস্তার এক পাশে হাতিরঝিল থানা, অন্য পাশে রমনা থানা। এই স্থানগুলোতে কিছু ঘটলে সেখানে পুলিশের ভূমিকা কি? ছদ্মবেশে একজন ভুক্তভোগী হয়ে কারওয়ান বাজারে কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলি আমরা। অবাক করার মতো বিষয়, ভিন্ন ভিন্ন থানায় যাওয়ার পরামর্শ দিলেন তারা। এক লোক যে সামনে চাকু ধরে ছিনতাইকারী মনে হয়, মানে এটা কোন থানায় যাইতে হবে? ছিনতাইকারী হলো আমার ফোন আর ওয়ালেট নিয়ে গেছে। থানা আসলে কোনটা জানতে আমরা চলে যাই তেজগাঁও থানায়। সেখানে সাফ জানিয়ে দেয়া হয় ঘটনাস্থল হাতিরঝিল থানা এলাকার মধ্যে। এটা ফোন চিন্তা এরিয়া, এটা হলো ওই যে হোটেল সোনারগাঁর সামনে। এবার হাতিরঝিল থানায় গেলে একই উত্তর মেলে, বলা হয় কলাবাগান অথবা শাহবাগ থানায় যেতে। এরপর কলাবাগান থানায় গেলে জানানো হয় মানচিত্র খুঁজে ঘটনাস্থল বের করে দেখা হবে এটি তাদের থানার অধীনে কিনা। যদি হয় তখন অভিযোগ নেবেন তারা। একটা ওই পিও দেখতে হবে যে এটা কোন জায়গায় পিওটা পড়ছে। শেষ পর্যন্ত কোনো থানায় রাজি হয়নি অভিযোগ নিতে। একইভাবে নানা সময়ে নানা পয়েন্টে ঘটে যাওয়া নানা অপরাধের শিকার ভুক্তভোগীরা বলছেন বিপদে পড়লে সীমানা জটিলতার অজুহাতে থানাগুলোর মুখ ফিরিয়ে নেওয়ার বিষয়টি। 3 থানার পুলিশই ছিল, কিন্তু যখন আমাদের উপরে হামলাটা হয়েছে, মানে কোনো থানার পুলিশই তাদের দায়িত্ব নিতে চাচ্ছে না। এই জন্য এই থানা ওই জন্য এই থানা নিয়ে আমাদের কোনো মামলা নেয় না। তার আসতে মিনিমাম আধা ঘন্টা অথবা 20 মিনিট সময় লাগতে পারে। আমরা যদি আদাবর থানার আওতাভুক্ত হতে পারি তাহলে হচ্ছে ধরেন আপনার কয়েক সেকেন্ডের ব্যাপার। সীমানা বিভ্রান্তি মুখ্য নয়, দায়িত্ব এড়িয়ে যেতে থানাগুলো এই কৌশল নেই বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। মানুষকে ভালো রাখার প্রয়োজনে যেখানেই ঘটনা বা অপরাধ ঘটুক আইনি সেবা দেওয়া, এটাই কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। এই এলাকা বা এই স্থানটি এই থানার অন্তর্ভুক্ত নয়, এই ধরনের মন্তব্য কিন্তু আসলে এই জনবান্ধব হওয়ার প্রক্রিয়াতে নানা ধরনের মানুষের মধ্যে একটা অনাস্থার জায়গাটা তৈরি করবে। দায়িত্ব এড়িয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে পুলিশের জবাব, অতিরিক্ত দায়িত্ব মনে করেই অভিযোগ নেয় না থানা পুলিশ। সেক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগের পরামর্শ তাদের। যদি অফিসার ইনচার্জ মামলা না নেন, সেই ক্ষেত্রে আপনার ওই ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার আছে অথবা সিনিয়র অফিসার যারা আছে তার সাথে কথা বলুন। আর তারাও যদি কোনো সিদ্ধান্ত না দেয়, সেই ক্ষেত্রে
আপনি ডিএমপি হেডকোয়ার্টারে আসেন। তবে ভোগান্তি ছাড়া কিভাবে সেবা সহজ করা যায় তা জানাননি এই কর্মকর্তা। সেই থানায় যে তদন্ত করার বিষয়। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। উন্নয়ন সহযোগীদের দেয়া ঋণ পরিশোধের চাপ বাড়ছে বাংলাদেশের কাঁধে। গেল মার্চ পর্যন্ত অর্থ বছরের 9 মাসে ঋণের শুধু সুদ পরিশোধ বাবদই ব্যয় বেড়েছে 117%। বাংলাদেশের দেয়া উন্নয়ন প্রতিশ্রুতি ঠিক রাখতে ব্যাপকভাবে বেড়েছে ঋণ নেয়ার প্রবণতাও। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হিসেব এ সময়ে 724 কোটি 21 লাখ ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দাতা সংস্থাগুলো, যা গত বছরের তুলনায় 135% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ ব্যয়ে দূরদর্শিতা দেখাতে না পারলে সুদের জালে আটকে যাবে বাংলাদেশের উন্নয়ন। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে বৈদেশিক ঋণের সুদ বাবদ খরচ ছাড়িয়েছে 100 কোটি ডলার। রোববার দেশের বৈদেশিক ঋণের হালনাগাদ পরিস্থিতি নিয়ে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ এই 9 মাসে বাংলাদেশকে কেবল সুদ বাবদ উন্নয়ন সহযোগীদের পরিশোধ করতে হয়েছে 105 কোটি 49 লাখ ডলার, যেখানে গত অর্থ বছরে সুদ বাবদ গুনতে হয়েছিল 48 কোটি 59 লাখ ডলার। স্বাভাবিকভাবেই বছর ব্যবধানে বেড়েছে সুদে আসলে ঋণ শোধ বাবদ ব্যয়। ইআরডির তথ্য, গত 9 মাসে সব মিলিয়ে 257 কোটি 15 লাখ ডলার সুদ ও আসল গুনতে হয়েছে, যা আগের বছরের একই সময় ছিল 173 কোটি ডলার। অর্থাৎ চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে বৈদেশিক ঋণের সুদ আসল পরিশোধ বাবদ খরচ আগের বছরের তুলনায় বেড়েছে 84 কোটি ডলার। এর মধ্যে বিভিন্ন ঋণের আসল শোধ করা হয়েছে 151 কোটি 66 লাখ ডলার। তবে এই সময় ঋণ প্রাপ্তির প্রতিশ্রুতিও অনেক বেশি পেয়েছে বাংলাদেশ। 724 কোটি 21 লাখ ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে উন্নয়ন সহযোগীরা গত অর্থ বছরের একই সময়, যা ছিল 307 কোটি 66 লাখ ডলার। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ প্রাপ্তির তৃপ্তির ঢেকুর না তুলে তা যেন ব্যয় করা হয় লাভজনক প্রকল্পে। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে অর্থ ব্যয়ে স্বচ্ছতা। যখন আমরা এলডিসি থেকে বের হয়ে আসব, এরপরে কিন্তু এত সহজ শর্তে আর ঋণ পাওয়া যাবে না। যতটুকু নিচ্ছি ততটুকু যেন আমরা ভালোভাবে বাস্তবায়ন করি প্রকল্প, এবং সেখান থেকে যথাসম্ভব অপচয় যেন কম করি। আমরা যে ঋণটা নিচ্ছি সেখানে সুদের একটা চাপ রয়েছে। যেসব প্রকল্প দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়তা করার পাশাপাশি সার্বিকভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, এমন প্রকল্পে বৈদেশিক ঋণ নেওয়ার তাগিদ দেন অর্থনীতিবিদরা। এত বড় রাজস্ব ঘাটতি থাকে, তাইলে সেই অবস্থায় এই ঋণের সুদ পরিশোধ করাটা আমাদের জন্য অনেকটা কঠিন হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে ভিন্ন পর্যবেক্ষণ থাকলেও সরকারের সঙ্গে নানা খাতে সহযোগিতা বাড়াতে উন্মুখ ইউরোপীয় ইউনিয়ন। রাজধানীতে এক আলোচনা সভায় ইইউ রাষ্ট্রদূত বলেন, বিশ্বে নানা অস্থিরতায় রোহিঙ্গা সংকটের গুরুত্ব কমলেও ইইউতে এখনও যথেষ্ট গুরুত্ব রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গত 8 মার্চ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে উল্লেখ করা হয় 7 জানুয়ারি নির্বাচন আন্তর্জাতিক মানসম্পন্ন ছিল না, নির্বাচনে ছিল না প্রতিযোগিতামূলক পরিবেশ। এই প্রতিবেদন প্রকাশের 1.5 মাসের মাথায় সোমবার দৈনিক আমাদের সময়ের আয়োজনে এক আলোচনা সভায় উপস্থিত ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত। তবে এদিন ইউরোপিয়ান ডেলিগেশনের প্রধান বলেন, ইইউ পর্যবেক্ষকদের সুপারিশ সরকার ও নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে। নির্বাচন ঘিরে নানা পর্যবেক্ষণ থাকলেও ইইউ সামনের দিনে সরকারের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায়। We are now in a phase of future-proofing our relation with Bangladesh. That means engaging on all fronts. It means engaging on political issues. It means engaging on commercial issues. It means being supportive on Rohingya. It means collaboration on climate change, migration. This is a very important partnership. It's an indispensable relationship, and we are working on all fronts with this government to our mutual benefit. বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ার কারণে রোহিঙ্গা সংকট দৃষ্টি হারাচ্ছে। 2023 সালে প্রস্তাবিত অর্থের 50% মেলেনি। তবে ইউরোপীয় ইউনিয়নে রোহিঙ্গা সংকটকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেই জানান রাষ্ট্রদূত। Instability in many countries, and that is taking both attention in terms of media but also political attention. We're trying to keep the flame alive for the Rohingya crisis, and it is still a crisis. It's paradoxically, I think, the situation in Myanmar and the instability and the violence and the conflict
is redrawing attention to the whole situation. এদিকে জিএসপি প্লাসে উত্তরণের শর্ত পূরণে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ। এছাড়া অবৈধ অভিবাসীর বদলে বৈধ পথে ইউরোপ যাওয়ার দিকে জোর দেন চার্লস হোয়াইটলি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে শ্রম আইনের আরও সংশোধন চায় মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রেড ইউনিয়নের অধিকার ও দায়ী মালিকদের জরিমানা বাড়ানোর বিষয়ে সুপারিশ করেছে দেশটির সফররত প্রতিনিধি দল। সোমবার বিকেলে সচিবালয়ে এ নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে 5 সদস্যের মার্কিন প্রতিনিধি দল 11 দফা তুলে ধরেন। ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোনো দেশ কি বলল সেটা বিষয় নয়। বাংলাদেশের শ্রমিকদের অধিকারের বিষয়ে সরকার দেখবে, তবে মালিকদের শ্রমিক স্বার্থ বিরোধী কাজের প্রমাণ হলে আর্থিক জরিমানার পরিমাণ সংশোধিত শ্রম আইনে 20,000 টাকার চেয়ে বেশি করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ভারতের দখলে থাকা ঠাকুরগাঁও সীমান্তের 91 বিঘা জমি উদ্ধার করেছে বিজিবি। নতুন সীমানা নির্ধারণ করে টাঙিয়ে দেওয়া হয়েছে সাদা রঙের কাপড়। এতে সীমান্তবর্তী কৃষকরা খুশি হলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এখনও ওই জমিতে চলাচলে বাধা দিচ্ছে বলে অভিযোগ তাদের। শোভন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। সম্প্রতি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেউজ্ঝারি সীমান্তের 380 নম্বর পিলার সংলগ্ন এলাকায় 76 বিঘা এবং রানীশঙ্কল উপজেলার 374 নম্বর পিলার সংলগ্ন এলাকায় 15 বিঘা জমি নির্ণয় করে বিজিবি। এরপর নতুনভাবে সীমান্তে খুঁটি স্থাপন করে সাদা রঙের কাপড় টাঙিয়ে দেওয়া হয়। দুই দেশের যৌথ জমি জরিপ করে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এসব ভূমি উদ্ধার করা হয়। আমরা আগে খাচ্ছিলাম 10 বিঘার মতো, এখন আমরা 50-60 বিঘা জমি ভারতের মধ্যে আমরা পাইছি। বিএসএফ এবং বিজিবির উপস্থিতিতে আমাদের সার্ভেটা হয় এবং সেখান থেকে আমরা 91 বিঘা জমি আমরা আমাদের বাংলাদেশের সাথে সংযুক্ত করতে সক্ষম হই। সীমান্তে নদী ঘেঁষা এই জমিগুলোতে এখন বাংলাদেশিরা নিয়মিত যাতায়াত শুরু করলেও মাঝে মাঝেই বিএসএফ তাদের তাড়া করছে। জমি উদ্ধারে খুশি হলেও বিএসএফের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। অনেক দিন থেকে আবাদ করি, ওটা আমাদের রেকর্ডের জমি, কিন্তু ইন্ডিয়ার বিএসএফগুলা আমাকে আবাদ করতে দেয়নি। এইগুলো জমিগুলো আছে, এগুলো বাংলাদেশের জমিগুলো সবগুলোগুলো বাংলাদেশ যখন গরু চড়াইতে নিয়ে যাই আমরা, তখন তারা আমাদের কিন্তু বাংলাদেশের সীমানার ভিতরে থাকে আমরা, তারপরে ওরা আমাদের কিন্তু তাড়া করে। এই জমিগুলা ওদেরটা আমাদের এই দিককার ছিল, ওদেরটা ওদের ওই আন্ডারে ছিল, এটা আবার বাহির করছে, এটার জন্য আমরা খুশি। এরকম আরও জমি আছে যে জমিগুলো যদি উদ্ধার হয় তাহলে আমাদের যে গ্রামীণ কৃষকেরা আছে এরা আবাদ করার জন্য পর্যাপ্ত জমিগুলো পাবে। প্রশাসনের মাধ্যমে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিতে আলোচনা চলছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। জেলা প্রশাসক এসিলেটের মাধ্যমে যারা প্রকৃত মালিক, সেই মালিককে তার যেন জমিগুলো বুঝিয়ে দেওয়া হয়, সেই ব্যাপারে আমরা ইতিমধ্যে বলেছি এবং আমরা চেষ্টা করব। বিজিবির তথ্য মতে উদ্ধারকৃত 91 বিঘা জমির মধ্যে 77 বিঘা আবাদি, 11 বিঘা চা বাগান এবং 3 বিঘা নদীর চর রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। নিয়ম নীতির তোয়াক্কা না করেই রংপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রে খনন করা হচ্ছে পুকুর। শুধু তাই নয়, খনন করা পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে চলছে বিক্রির মহোৎসব। তবে বিষয়টি নিয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি কর্তৃপক্ষের কাছে। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। যুব প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে পুকুর খনন করে অবাধে চলছে বালু বিক্রি। এ বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে সময় টিভির উপস্থিতি টের পেয়ে বালু ভর্তি ট্রাক রেখে পালিয়ে যান চালক। অনুসন্ধানে জানা যায়, গেল 1 মাস ধরে সরকারি বিধি না মেনেই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে স্তূপ করা হয়েছে। তবে বিষয়টি জানতে চাইলে প্রতিষ্ঠানটির কেউই মুখ খুলতে রাজি হননি। কোঅর্ডিনেটর গা ঢাকা দিলেও নিয়ম মেনে বালু উত্তোলন না করার বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি কোঅর্ডিনেটর। এটা দেখবেন, এটা আমার কোনো নির্দেশনাতে কাজ হয় না, আমি শুধু ট্রেনিংটা দেখি। এখানে যে ট্রেনিং কোর্সগুলো চলে সেটা আমি দেখি, ওটার কোর্স কোঅর্ডিনেটর হিসেবে আমাকে ডিউটি দেওয়া হয়েছে, সেটি আমি দেখি। এদিকে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, দিলেন দায়সারা বক্তব্য। যুব উন্নয়ন ডিডি ওখানে ওই কোথায় কি করলো না করলো এটা দায় দায়িত্ব তার। যদি সেটা তার আইনগত দিক থেকে করে কোনো অবৈধ কাজ করে থাকে, অবশ্যই দায় দায়িত্ব তার। তবে নিয়ম নীতি তোয়াক্কা না করে কিভাবে সরকারি প্রতিষ্ঠানের ভেতর পুকুর খনন করে বালু বিক্রি করা হচ্ছে সেই বিষয়ে তদন্তের দাবি স্থানীয়দের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।
উদ্বোধনের 5.5 মাসেও নির্মাণ কাজ শেষ হয়নি নীলফামারী চিলাহাটি রেলওয়ে স্টেশনের আইকনিক ভবনের। স্টেশনটিতে ইমিগ্রেশন সুবিধা চালু দীর্ঘদিনের দাবি বলে জানান এলাকাবাসী। তবে আগামী 2 মাসের মধ্যে ভবনটি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা জানান সংশ্লিষ্টরা। আর ইমিগ্রেশন চালুর পাশাপাশি শিগগিরই চিলাহাটি স্থলবন্দর চালুর আশ্বাস জেলা প্রশাসনের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। নীলফামারী চিলাহাটি রেলওয়ে স্টেশনের আইকনিক ভবনের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। নির্মাণ শেষ না হতেই তড়িঘড়ি করে 2023 সালের 4 নভেম্বর ভবনটির উদ্বোধন করেন তৎকালীন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। অথচ সংশ্লিষ্টরা বলছেন অত্যাধুনিক এ ভবন হস্তান্তর করতে সময় লাগবে আরও অন্তত 2 মাস। 2022 সালের 1 জুন থেকে চিলাহাটি ঢাকা রুট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলাচল করছে যাত্রীবাহী মিতালি এক্সপ্রেস ট্রেন। এলাকাবাসী জানান চিলাহাটি রেলওয়ে স্টেশনে ইমিগ্রেশন সুবিধা চালুর দাবিটি দীর্ঘদিনের। এর সঙ্গে যুক্ত হয়েছে চিলাহাটি স্থলবন্দর নির্মাণ। দুটি দাবি পূরণ হলে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে নীলফামারীর আর্থসামাজিক অবস্থার। চিলাহাটিতে যে আধুনিক আইকন স্টেশন ভবন উদ্বোধন মন্ত্রী করে গেছেন, সেই স্টেশনটা উনি বলে গেছেন যে দ্রুত আপনার ইমিগ্রেশনটা চালু হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত এর কোনো কাজ বাস্তবায়ন দেখতেছি না। আমরা দীর্ঘদিন যাবৎ শুনে আসতেছি যে এইখানে কাস্টম সুবিধা হবে, ইন্ডিয়ার যাতায়াতের ব্যবস্থা সুবিধা হবে, কিন্তু আমরা এটা শুনে আসতেছি, এর বাস্তবায়ন আসলে কতদূর হবে সেটা আমরা বুঝে উঠতে পারতেছি না। চিলাহাটি স্থলবন্দরের কার্যক্রম শুরু হওয়া অত্যন্ত জরুরি, কারণ চিলাহাটি স্থলবন্দর চালু হলে আমাদের এই উত্তরাঞ্চলের মানুষের, বিশেষ করে নীলফামারী জেলার ব্যবসায়ীদের মালামাল আমদানি রপ্তানি ব্যয় কমে আসবে। অতি দ্রুত এই কার্যক্রমগুলো যেন চালু হয়, ইমিগ্রেশন এবং কাস্টমস যেন তাড়াতাড়ি চালু হয়, এবং আমাদের যে আইকনিক ভবন এর সম্পূর্ণ কার্যক্রম এটি অতি দ্রুত যেন চালু হয়। বিভিন্ন এজেন্সি কর্তৃক যেহেতু আমরা ইমিগ্রেশন এবং কাস্টমসের বিষয়ে সরকারের অন্যান্য দপ্তর জড়িত, সংশ্লিষ্ট দপ্তরগুলির সাথে সমন্বয় করে এটা যত শীঘ্রই সম্ভব এটা আপনার এখান থেকে প্যাসেঞ্জার উঠানামার জন্য কাস্টম ইমিগ্রেশন ব্যবস্থাপনা সম্পন্ন হবে। জেলা প্রশাসন বলছে ভবনটির নির্মাণ কাজ শেষ হলেই চালু হবে ইমিগ্রেশন সুবিধা। আর শীঘ্রই চিলাহাটি স্থলবন্দর চালুর আশ্বাস জেলা প্রশাসকের। প্রকল্প পরিচালকের দেয়া তথ্য মতে আগামী জুনের ভিতরে এই ভবনটির নির্মাণ কাজ সম্পূর্ণরূপে শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। এটা শেষ হলে আরও বেশ কিছু সুবিধা সেখানে মানুষের জন্য যুক্ত হবে। চিলাহাটি থেকে আরেকটি ইমিগ্রেশনের সুবিধা সহ অন্যান্য যাত্রীদের জন্য সুবিধার কিছু পরিকল্পনা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছে। এই ভবনটি সম্পূর্ণরূপে নির্মিত হলে সেই সুবিধাগুলো মানুষ পাবে বলে আমরা আশা করছি। চিলাহাটিতে রেল স্টেশনের আইকনিক ভবন নির্মাণের ব্যয় ধরা হয়েছে 101 কোটি টাকা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বেশি লাভের আশায় ক্ষেতের অপরিপক্ক আলু বিক্রি করার প্রভাব পড়তে শুরু করেছে কুড়িগ্রামের বাজারগুলোতে। এরই মধ্যে মজুদ কমে গেছে হিমাগারে। এ কারণে মৌসুম শেষ হতেই দাম বেড়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 50 টাকায়। সংশ্লিষ্টরা বলছেন বাজার মনিটরিং সহ আমদানি করা না হলে আকাশচুম্বী হবে আলুর দাম। জাবেদ বিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। কুড়িগ্রামের বাজারে আলুর দাম বেড়েছে দ্বিগুণ। 2 সপ্তাহ আগে প্রতি কেজি আলু 20 থেকে 25 টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 44 থেকে 50 টাকায়। গত বছর আলুর দাম বেশি পাওয়ায় এবছর আলুর আবাদ বাড়িয়েছিলেন কুড়িগ্রামের কৃষক, কিন্তু মৌসুমের মাঝামাঝি বেশি দাম পাওয়ার আশায় ক্ষেতের অপরিপক্ক আলু তুলে বিক্রি করেন অনেকে। এ কারণে চাহিদা মতো আলু মজুদ করা সম্ভব হয়নি জেলার হিমাগারগুলোতে। অন্যদিকে বাজারে আলুর সরবরাহ কমে যাওয়ায় মৌসুম শেষ না হতেই আলুর চড়া দামে হতাশ ক্রেতা ও ব্যবসায়ীরা। তারা জানান সময় থাকতে আলু আমদানির পদক্ষেপ নেওয়া না হলে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে আলুর বাজার। 40 টাকা আলু কিনতেছি আর খুচরো বেচতেছি 50 টাকা। স্টোরে ঢোকাকালীন এখন 50 টাকা আলু হয়ে গেছে। এখন নেক্সট ডে কত হবে তার কোনো নিশ্চয়তা নেই। ইন্ডিয়া দিয়ে আমদানি না হয় এই বাজারটা আপনার 60 টাকা 65 টাকা চলে যাবে। আপনার আজ থেকে 1-2 মাস পরে আলুটা 80 টাকা যাবে, আমদানি বন্ধ হয়। যেহেতু হিমাগারে মজুদ কম, চলতি বছরে আশঙ্কা করতেছি
যেহেতু মজুদের পরিমাণ কম, হয়তো বা বাজারটা ঊর্ধ্বমুখী হতে পারে। এবছর জেলায় 100 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। মজুদ কম থাকায় আমদানির মাধ্যমে চাহিদা মেটানোর আশা কৃষি বিপণন বিভাগের। তো মৌসুমে শেষে যেহেতু আলুর দাম একটু বেশি, তো আমাদের ধারণা যে আমরা চিন্তা ভাবনা করছি আলুর দাম যদি এরকম থাকে, আমরা সরকারকে বা আমাদের অধিদপ্তরকে নির্দেশনা দিব যে বাইরের থেকে আলু আমদানি করতে আর আলুর উৎপাদনটা বাড়াইতে হবে। কুড়িগ্রাম বিএডিসির বীজ হিমাগার সহ 5টি হিমাগারে প্রায় 52,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে আলু মজুদ রয়েছে মাত্র 35,000 মেট্রিক টন। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। চলতি মৌসুমে নাবি জাতের টমেটোর বাম্পার ফলন হয়েছে দিনাজপুরে। অন্য বছরের তুলনায় বেশি পরিমাণ আবাদ করায় বর্তমানে বাজারে সরবরাহ বেড়েছে, তবে দাম কমে যাওয়ায় বিপাকে কৃষক। পাইকাররা জানান, চাহিদার তুলনায় অতিরিক্ত সরবরাহের কারণেই টমেটোর মূল্য নিম্নমুখী। আর এ নিয়ে কৃষি বিভাগ বলছে, কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা করা হচ্ছে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকায় শীতের টমেটোর জাতগুলো দেরিতে আবাদ হয় দিনাজপুরে। চলতি মৌসুমে ফলন হয়েছে বাম্পার। জেলার সবচেয়ে বড় গাবুড়া টমেটোর বাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে টনকে টন টমেটো। চলতি মাসে বাজারে টমেটোর সরবরাহ বেড়েছে, তবে হিতে বিপরীত হয়েছে কৃষকের জন্য। বর্তমানে প্রতি মণ টমেটো বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। এতে বিপাকে পড়েছেন কৃষক। তারা জানান, চলমান বাজার দরে উৎপাদন খরচই উঠছে না। আর পাইকাররা জানান, অতিরিক্ত উৎপাদন শুধু ঢাকার বাজারে সরবরাহের কারণে দাম অনেক কমে গেছে। টমেটোর যে বাজার যে অবস্থা, তাতে কৃষকের অবস্থা একেবারে নাজুক। 7 টাকা 8 টাকা কেজি বেচতেছি। এবার যদি হয় তাহলে একদম কৃষকরা এবছর মারা যাবে। সার, বীজ, পানি, আবার কামাল কিষান দিয়ে পোষায় না। আমদানি ডেলো প্রচুর, কৃষক লাগাইছে অতিরিক্ত। খরচ দিয়ে আমরা যে দামে মাল বিক্রি করতেছি আমরা লাভবান না, এই জন্য কৃষক দাম পাইতেছে না। তবে বাজার মনিটরিং নেই কৃষি বিভাগের। আগামী মৌসুমে আরও বেশি টমেটোর ফলনের আশা সংশ্লিষ্ট কর্মকর্তার। আশা করি 2-4 দিন পরে এই দামটা আরও বাড়বে এবং কৃষকরা এই নাবি টমেটো থেকে লাভ পাবে। আর আমরা কৃষি বিভাগ থেকে তাদেরকে কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে দিনাজপুরে 975 হেক্টর জমিতে টমেটো আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 65,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। গ্যাসের সন্ধান পাওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ির নতুন কূপে খনন কাজ শুরু হয়েছে। 3200 মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাপেক্স। প্রতিটি জোন থেকে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা সংস্থাটির। পুরোদমে চলছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আম্বরনগরে সন্ধান পাওয়া নতুন গ্যাস কূপের খনন কাজ। 3200 মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। সোমবার সংস্থাটির 2 শতাধিক প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক খনন কাজে অংশ নেন। বাপেক্স জানায় 120 দিন চলবে খনন কাজ। ইতোমধ্যে স্থাপন করা হয়েছে ড্রিলিং রিগ। 4টি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করছে সংস্থাটি। খনন শেষে প্রতিটি জোন থেকে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে, যা বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। বেগমগঞ্জ 4 নম্বর ওয়েস্ট কূপ খনন প্রকল্পের ড্রিলিং টার্গেট 3200 মিটার এবং সাসপিক সার্ভে অনুযায়ী এখানে 4টি জোন গ্যাসের সন্ধান পাওয়া যেতে পারে। রোদের ভিতরেও আমাদের কর্মকর্তা, কর্মচারীরা, ইঞ্জিনিয়াররা এবং স্টাফরা সবাই মিলে নিরলসভাবে ঈদের ভিতরেও এই মালামাল সরবরাহ করে এখানে নিয়ে এসে এই খনন কাজের উপযোগী করে তুলেছে। বেগমগঞ্জে 1976 সালে প্রথম গ্যাসের সন্ধান মেলে। 1978 সালে দ্বিতীয় কূপে গ্যাসের সন্ধান মিললে সেগুলো ড্রিলিং করা হয়। তবে পরবর্তীতে ওই দুটি কূপে কোনো গ্যাস পাওয়া যায়নি। 2013 সালে তৃতীয় কূপের সন্ধান মিললে ড্রিলিং শেষে ওই কূপ থেকে গ্যাস প্রোডাকশনে যায় বাপেক্স। ড্রিলিং কাজ শেষ হবে দ্রুততম সময়ের মধ্যে। দেশে গ্যাসের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা কর্মকর্তা, কর্মচারীরা খুব দ্রুত কাজ করতেছি। 2025 সালের মধ্যে সরকারের পক্ষ থেকে 46টি নতুন অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। তীব্র গরমে হাঁসফাঁস সাধারণ মানুষকে জিম্মি করে এবার
রিচার্জেবল ইলেকট্রনিক্স পণ্যগুলো কয়েক গুণ বেশি দামে বিক্রি করছেন অতি মুনাফা লোভী এক শ্রেণীর ব্যবসায়ীরা। চট্টগ্রামে অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রি করায় কয়েকটি দোকান মালিককে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে গণমাধ্যম কর্মীদের দিকে তেড়ে আসেন ব্যবসায়ীরা। আপনার সাথে কথা বলবো না, আপনার যেরকম স্বাধীনতা আছে জিজ্ঞাসা করার, আমারও স্বাধীনতা আছে না বলার। অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রির জরিমানার বিষয়ে জানতে চাইলে এভাবে সাংবাদিকদের উপর তেড়ে আসেন ব্যবসায়ী, করেন অসৌজন্যমূলক আচরণও, সঙ্গে যুক্ত হন মার্কেট সমিতির নেতারাও। এখানে পুলিশরা আছেন, ওনাদেরকে ডাকো তো, ওনারা যদি না যায় এখন আমার পুলিশ ডাকতে হবে। জানুয়ারি মাসে কেনা ৪,৪০০ টাকার ফ্যান তীব্র গরমে চাহিদা বাড়ায় এপ্রিলে এসে বিক্রির দাম চাইছেন ৬,২০০ টাকা, যেখানে এই দাম চাওয়ার সঠিক কোনো কারণ কিংবা কাগজপত্র দেখাতে ব্যর্থ হন দোকানি। শুধু চার্জার ফ্যান নয়, গরমে চাহিদা বাড়ায় সব ইলেকট্রনিক্স পণ্যের বাজারে চলছে চরম নৈরাজ্য। অসহায় ভোক্তা। আমার মনে হয় যে আমি ৩,০০০ টাকার ফ্যান আমি ৭,০০০ টাকা দিয়ে কিনছি। তাপপ্রবাহের অজুহাতে চার্জার ফ্যান সহ ইলেকট্রনিক পণ্যের অতিরিক্ত দাম বাড়ানোর অভিযোগে নগরীর ইলেকট্রনিক্স পণ্যের বাজারে বেশ কয়েকটি দোকানকে জরিমানা করার পাশাপাশি সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অসঙ্গতিপূর্ণ আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং ভবিষ্যতে যদি অপরাধ বজায় থাকে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তীব্র গরমে চাহিদা বেড়ে যাওয়ায় চট্টগ্রামের ইলেকট্রনিক্স পণ্যগুলোর দাম ২ থেকে ২,৫০০ টাকায় বেশি বিক্রি করছে বলে অভিযোগ ভোক্তাদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চাঁদপুরে ভাইদের বিরোধ মেটাতে সালিশি বৈঠকে এক পক্ষের ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান সাবেক ইউপি সদস্য। এ ঘটনায় পলাতক হত্যা মামলার আসামি অবশেষে যশোরে র্যাবের জালে ধরা পড়ে। গত ১৬ এপ্রিল মতলব উত্তরের মাইজকান্দি গ্রামের দুই ভাই মোস্তফা পাটোয়ারি ও কবিরের মধ্যে বিরোধ মীমাংসা করতে সালিশি বৈঠকে যান সাবেক ইউপি সদস্য সুরজ প্রধানিয়া। সেখানে মোস্তফার ছোট ভাই কবিরকে মায়ের কাছে ক্ষমা চাইতে বললে কোনো কারণ ছাড়াই উত্তেজিত কবির সুরজ প্রধানিয়ার ওপর চড়াও হন। এ সময় কবিরের ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়ে এবং প্রাণ হারান সাবেক ইউপি সদস্য। ঘটনার পরপরই এলাকা ছেড়ে গা ঢাকা দেয় ঘাতক। পরে যশোরে গ্রেফতার হওয়ার পর আদালতে তোলা হয় এবং কারাগারে পাঠানো হয়। আমরা পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে আমরা গ্রেপ্তার অভিযান পরিচালনা করি। আমরা গ্রেপ্তার অভিযান পরিচালনার কারণে বিভিন্ন মাধ্যমে এবং র্যাবের মাধ্যমে উক্ত আসামিকে যশোর থেকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসি। কিশোরগঞ্জে ২৪ দিন ধরে নিখোঁজ ছাত্রলীগ নেতা মোখলেস উদ্দিনের লাশের খোঁজে নরসুন্দা নদীতে অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পুলিশ ও পরিবারের ধারণা, পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধের জেরে অপহরণের পর ছাত্রলীগ নেতা মোখলেসকে হত্যা করে নদীতে লাশ গুম করা হয়েছে। গত ২৯ মার্চ থেকে তার সন্ধান না মেলায় অবশেষে শহরের মুক্ত মঞ্চ এলাকায় নদীতে তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও ফায়ার সার্ভিস। ৩ মাস ধরে হারুয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন মিঠা মইনের কেওয়ার জোড়ের ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। নিখোঁজের দিন মিজান শেখ নামের একজনের ফোন করে তাকে বাসা থেকে বের করে নিয়ে যায়। এই ঘটনায় সন্দেহবশত মিজান শেখ ও তার দুই ভাইকে আটক করেছে পুলিশ। আমার একটাই দাবি ভাই, আমি অন্য কোনো কিছু চাই না, ওর আমি ফাঁসি চাই, আর কোনো কিছু আমি চাই না। আমার ভাইয়ের হত্যার আমি ফাঁসি চাই। এখন আমরা লাশের জন্য খোঁজাখুঁজ করতেছি, লাশ এখনো তথ্য পাই নাই। এখন প্রশাসন বলছে আরেকটা স্টেপ নিতে। এটাও ভেরিফাই করার জন্যই মূলত আমরা এখানে দেখতেছি। আমরা এখানে সেই সকাল 10টা থেকেই ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা এখানে সার্চ করতেছিলাম। এখনও অবধি আমরা কিছু পাইনি। তবে মিসিং যে আমাদের মোখলেসুর রহমান, তাকে খোঁজার যে প্রচেষ্টা, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকে। ভারতে চলমান লোকসভা নির্বাচনের মাঝেই মুসলমানদের আক্রমণ করে ভাষণ দিয়ে তুমুল সমালোচনার জন্ম দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস ক্ষমতায় আসলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে রাজস্থানে এক নির্বাচনী জনসভায় এমন বেফাঁস মন্তব্য করেন তিনি, যা নিয়ে বিরোধীদের ব্যাপক তোপের মুখে পড়েছেন এই বিজেপি নেতা। ভারতে চলছে লোকসভা নির্বাচন। এরই মধ্যে প্রথম দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনকে ঘিরে যখন রাজনীতির মাঠ সরব, ঠিক সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুসলমান বিরোধী বক্তব্য নিয়ে তুঙ্গে বিতর্ক। রাজস্থানে এক নির্বাচনী জনসভায় আক্রমণাত্মক ভাষণে বিজেপি নেতা বলেন, এবার কংগ্রেস ক্ষমতায় আসলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে। তারা বিবাহিত নারীদের গলার পবিত্র মঙ্গলসূত্র ভাগ বাটোয়ারা করে দেবে বলে মন্তব্য করেন তিনি।
এই বক্তব্যের জেরে বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। ক্ষোভ ঝেড়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রামেশের মতো বিরোধী শীর্ষ নেতারা। দাবি, প্রথম দফার ভোটে সেভাবে সাড়া না পেয়ে হতাশ মোদী, তাই ধর্ম এবং মিথ্যাকে পুঁজি করছেন তিনি। এবারে নির্বাচনী প্রচার প্রচারণায় কংগ্রেস কিংবা মুসলিম জনগোষ্ঠীকে টার্গেট করে বিজেপির পক্ষ থেকে সেভাবে কোনো আক্রমণাত্মক মন্তব্য করতে দেখা যায়নি। অনেক পর্যবেক্ষকের মতে লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোটের হার আশানুরূপ না হয় আবারও ধর্মীয় মেরুকরণের পথে হাঁটছেন নরেন্দ্র মোদী। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনে বলিউড তারকাদের দিয়ে ভুয়া ভিডিও তৈরি করে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। কৃত্রিম বুদ্ধিমত্তা AI দিয়ে ভিডিওটি বানানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বিজেপি সমালোচনা করলে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি কংগ্রেস। এরই মধ্যে আইনি প্রক্রিয়া গ্রহণ করেছেন বলিউড তারকা রণবীর সিং। ভারতে চলছে নির্বাচনী আমেজ। প্রচারণায় অংশ নিচ্ছেন নামিদামি বলিউড তারকারাও। এরই মধ্যে কেউ খুঁজে নিচ্ছেন বিভিন্ন কূটকৌশল। এবার বলিউডের দুই তারকার চেহারার অবয়ব নকল করে ভিডিও বানিয়ে মোদি বিরোধী এবং কংগ্রেসের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। দুটি ভিডিওর একটি আমির খানের, আরেকটি রণবীর সিং এর। ভুয়া ভিডিওতে আমির ও রণবীরের মুখ দিয়ে বলানো হয়েছে মোদি নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে 2 মেয়াদে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়গুলো মোকাবেলায়ও তিনি অসফল। এরই মধ্যে আইনি প্রক্রিয়া গ্রহণ করেছেন বলিউড তারকা রণবীর সিং। দুটি ভিডিওই AI দিয়ে তৈরি। দুটি ভিডিওর শেষেই কংগ্রেসের নির্বাচনী প্রতীক ভেসে উঠতে দেখা গেছে। স্লোগানে লেখা ভোট ফর জাস্টিস, ভোট ফর কংগ্রেস। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সপ্তাহ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুটি ভিডিও 5 লাখ বারের বেশি দেখা হয়েছে। এ ব্যাপারে কংগ্রেসের সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক প্রধানের বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স, তবে সাড়া পাওয়া যায়নি। এদিকে দুই অভিনেতাই বলছেন ভিডিওগুলো ভুয়া। ফেসবুক, এক্স এবং অন্তত 8টি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটের তথ্য বলছে ভিডিওগুলো ভুয়া। রয়টার্সের ডিজিটাল তথ্য যাচাইকারী দলও একই কথা বলেছে। শুধু ভারতই নয়, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে AI দিয়ে তৈরি ভিডিওর ব্যবহার ক্রমাগত বাড়ছে। নাদিম মারজান, সময় সংবাদ। মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজের দল পিপলস ন্যাশনাল কংগ্রেস PNC বড় ব্যবধানে জয় পেয়েছে। আর তার দলের এ জয়ের পর থেকে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের এই ফল দ্বীপ রাষ্ট্রটিকে দীর্ঘদিনের মিত্র ভারত থেকে দূরে সরিয়ে চীনকে আরও ঘনিষ্ঠ করে তুলতে সাহায্য করবে। মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে পিপলস ন্যাশনাল কংগ্রেস PNC জয় পাওয়ার পর থেকে দেশটির ওপর ভারতের প্রভাব কমতে পারে তা নিয়ে আগে থেকেই ধারণা করছিলেন বিশ্লেষকরা। আর সেই ধারণাকে সত্যি করেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ। ক্ষমতা হাতে পেয়েই ভারতের সেনা প্রত্যাহারের পাশাপাশি নিতে থাকেন নানা পদক্ষেপ। এরই মধ্যে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান তিনি। এরই ধারাবাহিকতায় এবার দেশটির পার্লামেন্টেও জয় পেলেন মুইজের দল। PNCর জয় পাওয়ার পর থেকে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, মালদ্বীপের এবারের পার্লামেন্ট নির্বাচন দুটি কারণে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এর প্রথমটি হল মুইজের ভারত বিরোধী অবস্থান এবং চীন ঘেঁষা নীতি মালদ্বীপের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য তা পরখ করার একটা পরিসর তৈরি করেছিল এই নির্বাচন। দ্বিতীয় কারণটি হলো মোহাম্মদ মুইজ প্রেসিডেন্ট হলেও দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধী পক্ষের আইন প্রণেতাদের আপত্তিতে তার মনোনীত 3 জনের মন্ত্রিসভায় যোগদান আটকে যায়। মুইজ প্রস্তাবিত কয়েকটি বিল পাশেও আপত্তি জানান বিরোধীরা। তবে এবার পার্লামেন্ট নির্বাচনে জয়ের মধ্যে দিয়ে ক্ষমতাসীনদের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে মালদ্বীপের এই নির্বাচনকে চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য মুইজের পরিকল্পনার পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পর তিনি বেইজিং সফর করেন। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। দেশটির বিদেশি নীতি, বিশেষ করে ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। মুইজের জোটের জয় চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠতা বাড়বে, যা ভারত মহাসাগর অঞ্চলে কৌশলগত ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। আফরিন মৌ, সময় সংবাদ।
লিগ পর্বের পর সুপার লিগে উড়ন্ত সূচনা আবাহনীর। প্রাইম ব্যাংকে 5 উইকেটে হারিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টস সেরে আগে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ হন তামিম জাকিরের 50 আর মুশফিকুর রহিমের 44 রানে ভর করে 10 ওভার আগেই মাত্র 178 রানে গুটিয়ে যায় প্রাইম। জবাবে তাওহিদ হৃদয় ও লিটন দাসের 50-তে সহজ জয় তুলে নেয় আকাশে নীল শিবির। 27 রান খরচায় 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন শরীফুল ইসলাম। লিগ পর্ব কিংবা সুপার লিগ সবখানেই অপ্রতিরোধ্য আবাহনী। ধানমন্ডির ক্লাবটি এবার তামিম ইকবালের প্রাইম ব্যাংককে বিধ্বস্ত করে শিরোপার আরও কাছে। মিরপুরে সুপার লিগের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আবাহনীর বোলারদের সামনে বেশ বেগ পেতে হয় প্রাইম ব্যাংককে। প্রথম ওভারেই শরীফুল ফেরান পারভেজ ইমনকে, 5 রানের মাথায় দীপুকেও প্যাভিলিয়নের পথ দেখান এই পেসার। এদিন ব্যর্থ তামিম ইকবালও 10 বল ফেস করলেও করতে পেরেছেন মোটে 1 রান। আউট হয়েছেন তাসকিনের বাউন্সারে। সেখান থেকে দলের হাল ধরেন মুশফিক ও অধিনায়ক জাকির হাসান। এই দুই ব্যাটার করেন 112 রানের পার্টনারশিপ। মুশফিকের ব্যাট থেকে আসে 44 আর জাকির খেলেন 68 রানের এক ইনিংস। এই দুই ব্যাটার আউট হলে পরে শেষ দিকে মিঠুন, শেখ মেহেদী ও হাসান মাহমুদের ছোট ছোট ইনিংসে 178 রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। জবাব দিতে নেমে শুরুটা দেখে শুনে করলেও দলীয় 35 রানে বিজয়ের উইকেট হারায় আবাহনী। তবে এদিন বেশ ধীরে সুস্থে ব্যাটিং করেছেন দীর্ঘদিন অফ ফর্মে থাকা লিটন দাস। বিজয়ের পর শান্তর সঙ্গে করেন 52 রানের পার্টনারশিপ। পরে 22 রানে শান্ত ফিরে গেল, তাওহিদ হৃদয়ের সঙ্গে করেন 62 রানের জুটি। পরে 106 বলে 56 রানে অপরাজিত থেকে দলকে 5 উইকেটের বড় জয় এনে দেন লিটন। আর 27 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন শরীফুল ইসলাম। এ নিয়ে এবারের আসরে টানা 12তম জয়ে শিরোপার পথে বেশ এগিয়ে গেছে আবাহনী। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 3 সেঞ্চুরির ম্যাচে জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফতুল্লাহ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 5 উইকেটে হারিয়েছে সাদা কালোরা। সাইফ তাইপুরের সেঞ্চুরির জবাবে মোহামেডানের হয়ে 3 অঙ্ক ছুঁয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। জয়ের জন্য বড় অবদান মাহমুদুল্লাহ রিয়াদেরও। 87 রানের দারুণ এক ইনিংস খেলেন সাইলেন্ট কিলার। শরীরে বয়সের ছাপ, তবে খেলার মাঠে তার প্রভাব পড়তে দিচ্ছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। ডিপিএল সুপার লিগে ব্যাট হাতে আবারও দায়িত্বশীল এক ইনিংস খেলেছেন সাইলেন্ট কিলার। অঙ্কনের সঙ্গে দারুণ এক জুটিতে মোহামেডানকে এনে দিয়েছেন জয়। শেখ জামালের বিপক্ষে 3 উইকেট হারিয়ে যখন ব্যাটিং বিপর্যয়ে দল, তখন সবাই ধরেই নিয়েছিল হাত থেকে ফসকে যাচ্ছে ম্যাচ। সে বিপর্যয় সামাল দিয়ে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে দলকে বড় জুটি উপহার দেন মাহমুদুল্লাহ। ডিপিএলের শুরু থেকেই নিয়মিত রান পেয়েছেন অঙ্কন, তবে গেল কয়েকটা ম্যাচে হাসেনি এই উইকেট রক্ষক ব্যাটারের উইলো। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচেই আবারও ছন্দ খুঁজে পেয়েছেন অঙ্কন। ম্যাচে 5টি বাউন্ডারি ও 6টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। ম্যাচে তাপপ্রবাহের প্রভাব ছিল লক্ষণীয়। পানিপানের বিরতিতে সেই বিষয়টি ছিল স্পষ্ট। সুযোগ পেলেই বিশ্রাম নিয়েছেন খেলোয়াড়রা, তবে তীব্র গরমেও লড়াই করেছেন অঙ্কনরা। মাহমুদ অঙ্কন জুটিতেই শেষ হতে পারত ইনিংস, তবে জয়ের থেকে যখন মাত্র 12 রান দূরে মোহামেডান, তখন ব্যক্তিগত 101 রানে আউট হন অঙ্কন। এরপর মেহেদী মিরাজ এসে স্কোর বোর্ডে মাত্র 2 রান জমা করে সাজগড়ে ফেরেন, তবে থেমে থাকেননি মাহমুদুল্লাহ। ইনিংস শেষ করেই মাঠ ছেড়েছেন। 87 রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন এই টাইগার ক্রিকেটার। এদিকে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শেখ জামাল। 40 রান পার করতেই 2 উইকেট হারিয়ে বসে তারা। এরপর অবিশ্বাস্য ইনিংস উপহার দেন ওপেনার সাইফ হাসান ও তাইবুর রহমান। দুজনেই আদায় করে নেন সেঞ্চুরি। তাদের জোড়া সেঞ্চুরির উপর ভর করেই মোহামেডানকে 160 রানের লক্ষ্য ছুড়ে দেয় শেখ জামাল। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে 120 রান করেন সাইফ, আর 102 রান নিয়ে ইনিংস শেষ করেন তাইবুর। যদিও শেষ পর্যন্ত বৃথা গেছে তাদের সেঞ্চুরি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। 10 কোটি টাকায় দল গড়েও এবারের বিপিএলে রেলিগেশন সংখ্যায় দেশের একমাত্র ট্রেবল জয়ী ক্লাব শেখ রাসেল। দল গঠনে ম্যানেজমেন্টের নানা অনিয়মের পর যোগ হয়েছে ফিফার জরিমানা। গেল বছর উজবেকিস্তানের ফুটবলার আব্দুল খালকফকে তার পারিশ্রমিক বুঝিয়ে না দেয়ায় শেখ রাসেলকে $28,000 জরিমানা করেছে ফিফা।
সব মিলিয়ে বেশ দুর্বিষহ অবস্থা দলটির। অন্যদিকে রাসেলের অর্ধেকেরও কম টাকায় দল গড়ে বিপিএল-এর শিরোপার রেসে আছে মোহামেডান। ক্লাব কর্তাদের আন্তরিকতা, ফুটবলারদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমী এ সাফল্যের প্রধান কারণ বলে জানান দলের মূল কাণ্ডারি কোচ আলফাজ আহমেদ। 2012-13 মৌসুমে দেশের একমাত্র ফুটবল ক্লাব হিসেবে ট্রেবল জয়ের কীর্তি গড়েছিল শেখ রাসেল। খুব কম সময়ে দেশের ফুটবলের পরাশক্তি হিসেবে আবির্ভূত সেই রাসেলই এবার দিন গুনছে রেলিগেশনের। ক্লাবের গুরুত্বপূর্ণ পদে চেয়ার আঁকড়ে বসে থাকলেও দল পরিচালনায় তেমন কোনো ভূমিকা রাখেন না বড় কর্তারা। স্পন্সরের কাছ থেকে দল গোছানোর 10 কোটি টাকা পেলেও তাতে অভিযোগ উঠেছে 9-6-এর। কোন ফুটবলারের পেছনে কত টাকা ব্যয় করা হয়েছে তার সঠিক হিসাব নেই। নানা অনিয়ম ও ম্যানেজমেন্টের উদাসীনতার প্রভাব ক্লাবটির মাঠের পারফরম্যান্সে। প্রিমিয়ার লিগে এ মৌসুমে 12 ম্যাচ শেষে 2 জয়, 5 ড্র ও 5 হারে 11 পয়েন্ট নিয়ে রেলিগেশনের সংখ্যায় রাসেল। ক্লাবের দুঃসময়ে নতুন করে যোগ হয়েছে ফিফার জরিমানার খড়গ। গেল বছর উজবেকিস্তানের ফুটবলার আব্দুল খাকভ আব্দুর রাকমনকে তার বেতন ভাতা না দিয়ে বিদায় করে দেয় রাসেল। উপায় না পেয়ে ফিফার দ্বারস্থ হয়েছেন আব্দুর রাকমন। এবছরের মধ্যেই পাওনা $28,000 ও সুদ বুঝিয়ে দিতে শেখ রাসেলকে নির্দেশ দিয়েছে ফিফা। এ বিষয়ে কথা বলতে চাইলে দায়সারা উত্তর মিলেছে ক্লাবটির ডিরেক্টর অব ফিনান্স মোহাম্মদ ফখরুদ্দিনের কাছ থেকে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। মাত্র 4 কোটি টাকায় দল গড়েও এ মৌসুমে শিরোপার রেসে ঢাকা মোহামেডান। গেল মৌসুমে ফেডারেশন কাপের শিরোপা জয়ী ঐতিহ্যবাহী ক্লাবটি এবারের লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে তারা 5 পয়েন্ট পিছিয়ে আছে টেবিলের 2 নম্বরে। এখন পর্যন্ত লিগের সবচেয়ে বড় জয়ের রেকর্ডটাও আছে সাদা কালোদের দখলে। তারাই ঠাসা দল না নিয়েও মোহামেডানের সাফল্যের পেছনে রহস্যটা কি? ক্লাবের অফিসিয়ালদের ইচ্ছাশক্তি এবং প্লেয়ারদের আত্মবিশ্বাস সবকিছু মিলায় আমরা চেষ্টা করছি যে একটা ভালো টিম হিসেবে টিমটাকে তৈরি করতে। পাশাপাশি গত 2 বছর ধরে একসাথে খেলা, সবাই একজন আরেকজনকে খুব ভালো করে চেনা, আন্ডারস্ট্যান্ডিং আছে তাদের মাঝে। তো সব মিলে প্লেয়ারের প্রতি আমার মনে হয় যে প্লেয়াররা ক্ষুধার্ত একটা শিরোপার, যে কোনো একটা শিরোপা পেতে হলে তাদের কি করতে হবে সব চেষ্টাই তারা করছে। পাশে আমি শুধু তাদেরকে যোগান দিচ্ছি। এই মৌসুমে মোহামেডানকে শিরোপা উপহার দিতে চান ক্লাবটির সাফল্যের রূপকার কোচ আলফাজ আহমেদ। প্রতিটা টিমেরই সাফল্য চায় চ্যাম্পিয়ন, আমরাও চাই চ্যাম্পিয়ন। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রবল তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতি, হিট স্ট্রোকে মারা যাচ্ছে প্রাণীগুলো। ক্ষতির মুখে পোল্ট্রি শিল্প, অসহ্য গরম আর লোডশেডিং এর সঙ্গে মরার উপর খাড়ার ঘা, মশার উপদ্রব। অবশেষে দুবাইয়ের আহামরিয়া বন্দরের জেটিতে ভিড়ল এমভি আবদুল্লাহ। নাবিকরা সুস্থ আছেন। কয়লা খালাসের পর জাহাজে করে দেশে রওনা দেবেন 23 নাবিক। সুপেয় পানির দাবিতে এবার রাস্তায় নেমে মিছিল। লাইনের পানিতে ময়লা, দুর্গন্ধ, করতে পারছেন না পান, গোসল, গৃহস্থালির কাজকর্ম করাও দায়। চরম দুর্ভোগে রাজধানীবাসী। টাকার অভাবে বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা। তীর রক্ষাতেই মনোযোগ পানি উন্নয়ন বোর্ডের। জোড়াতালি দেয়া প্রকল্প শুধু অর্থের অপচয় বলছেন বিশেষজ্ঞরা। এবং রাজধানীর থানাগুলোর সীমানা বিভ্রান্তি। অপরাধ কিংবা দুর্ঘটনা ঘটলে শুরু হয় দায় এড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। দায়িত্ব থেকে বাঁচতে কৌশল বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। এই ছিল ভোরের সময়ে। সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসাইন। ধন্যবাদ ইমদাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।